সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 50টি রেখে 250 আসনের সমঝোতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 10টি দল। এর নাম দেওয়া হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 250 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াতে ইসলামী সহ 10 দলের শীর্ষ নেতারা। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসলামী আন্দোলনকে শেষ পর্যন্ত এই সমঝোতায় রাখতে আলোচনার জন্য 10 দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। গত বছর জুনে যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। গত 30 ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। এর 10 দিনের মাথায় 9 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে বৃহস্পতিবারই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে বুধবারের মতো বৃহস্পতিবার দুপুরেও রাজধানীর কয়েকটি জায়গায় যানজট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। দুপুর 12:40 তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। মিরপুরের টেকনিক্যাল মোড়ও অবরোধ করা হয়। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন গণপরিবহনের যাত্রী, হাসপাতালের রোগী, চিকিৎসক সহ সব শ্রেণীর মানুষ। কাউকে দেখা যায় পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে। বুধবারও সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ কর্মসূচি পালন করেছেন ওইসব কলেজের অনেক শিক্ষার্থী। 2017 সালে প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকেই 7 কলেজ নিয়ে সংকট চলছে। ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান। চলমান বিক্ষোভে জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, ইরফানের মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়টি তার পরিবারকেও জানানো হয়েছে। এবারের আন্দোলনে ইরানে প্রথম বিক্ষোভকারী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন ইরফান সুলতানি। 14 জানুয়ারি যে কোনো সময় তার ফাঁসি কার্যকরের কথা ছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। তবে তেহরানের ভেতরে আন্দোলন থামেনি। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। এদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর বুধবার রাত থেকে ইরান তাদের আকাশসীমা আবারও খুলে দিয়েছে। ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতার মাঝেই সামরিক হস্তক্ষেপের চূড়ান্ত ইঙ্গিত দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ক্রিকেটারদের কঠোর আন্দোলনের মুখে বড় সিদ্ধান্ত নিল বিসিবি। অর্থ কমিটির প্রধান সহ বোর্ডের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে পরিচালক এম নাজমুল ইসলামকে। 15 জানুয়ারি অনুষ্ঠিত এক জরুরি অনলাইন সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। এর আগে নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল-এর ম্যাচ বয়কট করে ধর্মঘটে নামেন ক্রিকেটাররা। ফলে বৃহস্পতিবার মিরপুরে দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। অনিশ্চিত দ্বিতীয় ম্যাচও। বনানীতে সংবাদ সম্মেলন ডেকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন 5 দফা দাবি পেশ করেন এবং নাজমুলের পদত্যাগের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেন। ক্রিকেটাররা সাফ জানান, পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কোনো খেলা খেলবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বোর্ড। প্রথমে কারণ দর্শানো নোটিশ দিলেও পরবর্তীতে জরুরি সভায় তাকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।